সকার প্রতি ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকার প্রতি ইউটিউব চ্যানেলের এটি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনার থেকে পিছিয়ে পড়ছে বা পড়াশোনা করতে পারছে না, কারণ আমরা সবাই জানি আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, তাহলে এই সিচুয়েশনের জন্য স্কুল কলেজ সব কিছুই বন্ধ, পড়াশোনা প্রায় বন্ধ হতে চলেছে। তো সেখান থেকে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বেলুড় মঠের সহযোগিতায়, যে এই সখার প্রতি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সকল ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো বিভিন্ন সাবজেক্টের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, তোমাদের যে সাতটা সাবজেক্ট রয়েছে সেই সাতটা সাবজেক্টেরই ক্লাস কিন্তু এখানে করানো হবে এবং সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করানো হবে। আমি যেমন তোমাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের ক্লাস নেব, ক্লাস 10-এর। আজকে আমি মেনলি ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের ক্লাসটাই নেব, যেহেতু 10 তোমরা পরের বছর গিয়ে বোর্ড এক্সাম দেবে। সো আমি জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার আমি তোমাদের শুরু করব। প্রথমেই আশা করব তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। মাস্ক, সব বাড়ির বাইরে বেরোলে মাস্কটাকে ব্যবহার করো, বারবার স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলো। সবাই সচেতন থাকো, সুস্থ থাকো। আমি তোমাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেই জায়গাটা আমি পরে আসছি। আগে আমার একটু ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিই। আমার নাম হচ্ছে হেমন্ত ঘুরে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের আমি একজন প্রাক্তনী। বর্তমানে একটি প্রাইমারি স্কুলে আমি শিক্ষকতা করছি। সো এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। আমি যেটা চলে আসবো এর থেকেও বড় জিনিস হচ্ছে আমি তোমাদের জীবন বিজ্ঞানটা পড়াবো। সো এখানে আমি তোমাদের ক্লাস 10-এর যে জায়গাগুলো পড়বো সেটা আমি পরে অবশ্যই ঢুকবো, কিন্তু তার আগে আমি তোমাদের বলে দিই, তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস আছে সেখানে দেখবে 5টা চ্যাপ্টার আছে। সো সেই 5টা চ্যাপ্টারের মধ্যে যদি 90 মার্কসের কোশ্চেন আসে বা বোর্ড এক্সামের ক্ষেত্রে 90 মার্কসের তোমার রিটেন হয় আর 10 মার্কস হয় তোমাদের প্রজেক্ট। সো এখানে আমার থিওরিটিক্যাল পার্ট যেহেতু 90 আছে, তাহলে আমি 90-র মধ্যে থেকে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টার থেকে কত কত মার্কসের কোশ্চেন আসে সেই জায়গাটা আমি দেখিয়ে দিই। মার্কস ডিভিশনে নাই বা গেলাম, তো সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমি জাস্ট একটু তোমাদের বলে দিই যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসছে। সো আমাদের সিলেবাসটা যদি আমরা দেখি, প্রথমতই আমাদের আছে যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এই চ্যাপ্টারটা থেকে তোমরা পাবে হচ্ছে 90 মার্কস। 90 মার্কস তোমরা এই চ্যাপ্টার থেকে পাবে, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তারপরে আছে চ্যাপ্টার নাম্বার 2, জীবনের প্রভাব মাত্রা। এই চ্যাপ্টার থেকে পাবে হচ্ছে 17 মার্কস, 17 নাম্বার। এখান থেকে পাবে এমসিকিউ, এসকিউ, এসএকিউ এবং তোমার ভিএসকিউ। তো সেখান থেকে টোটাল 17 মার্কস পাচ্ছ তুমি সেকেন্ড চ্যাপ্টার থেকে। থার্ড চ্যাপ্টার যেটা আছে বংশগতি এবং কয়েকটি সাধারণত জিনগঠিত রোগ, সেখান থেকে আসবে 15 মার্কস। তারপরে চ্যাপ্টার আছে দেখো অভিব্যক্তি এবং অভিযোজন, সেখান থেকেও তুমি পাবে 15 মার্কস। আর লাস্ট যে চ্যাপ্টার রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এখান থেকে আসবে 24 মার্কস। তাহলে টোটাল দেখো 90 মার্কস হয়ে যাচ্ছে। টোটাল 90 মার্কসের কোশ্চেন 5টা চ্যাপ্টার থেকে। তাহলে কি বললাম, প্রথম চ্যাপ্টার যেটা আছে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, সেখান থেকে 19 মার্কস। চ্যাপ্টার নাম্বার 2 যেটা আছে হচ্ছে জীবনের প্রভাব মাত্রা, মানে এখানে কোষ বিভাজন এবং জনন তুমি পাবে, সেটা হচ্ছে 70 মার্কস, এখান থেকে আসবে। বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ যেখানে আছে সেটা হচ্ছে 15 মার্কস। একইভাবে অভিব্যক্তি এবং অভিযোজন, সেখান থেকেও 15 মার্কস। এবং লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, সেখান থেকে হচ্ছে 24 মার্কস। তো টোটাল এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং এটা হচ্ছে নাম্বার, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে সেটা একটু জাস্ট আমি বললাম। এবার আমি কি চ্যাপ্টারে ঢুকবো বা আমি কি চ্যাপ্টারে বলবো সেটা তোমরা নিজেরাই
বুঝতে পারবে। আমি প্রথমত বলবো না আমি কোন চ্যাপ্টারে যেতে চলেছি। তো আমাদের জন্য কি চ্যাপ্টার আছে, আমি এই 5টার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার আমি স্টার্ট করবো, সেটা তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোন চ্যাপ্টারটা আমি স্টার্ট করছি, 1 2 3 4 5। তো সেখানটা তোমরা দেখতে পারবে। এবার আমি চলে আসবো যেটা আমাদের কি চ্যাপ্টারে আমি ঢুকতে চলেছি বা কি পড়াতে চলেছি, তো সেই জায়গাটা তোমরা দেখবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে, আমি যে জায়গাটা বলবো আমি চেষ্টা করবো তোমাদের মতো করে বোঝানোর। কিন্তু যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তোমরা অবভিয়াসলি কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব উত্তরগুলো দেওয়ার। তো চলো, আমাদের কি আছে বা কোন বিষয়টা আমরা পড়াতে চলেছি বা পড়তে চলেছি অ্যাকচুয়ালি, সেই বিষয়টা আমরা দেখে নিই। সো লেটস গো। নতুন টপিকে যাওয়ার আগে আমি বলে দিই তোমাদের, সকারপতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আমার ক্লাসটি হলো দ্বিতীয় ক্লাস। এর আগে আজকেই একটি ক্লাস হয়েছে, তো তোমরা সেটা সকারপতি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং পরবর্তীকালে আরও ক্লাসগুলো থাকবে, তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাথে থাকা বেল আইকনটিতে তোমরা ক্লিক করে দিও, অল নোটিফিকেশন প্রেস করে দিও, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার আগেই বা কোনো লাইভ ক্লাস হওয়ার আগেই তোমরা সহজে তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো সেখান থেকে তোমরা ক্লাসগুলিকে কন্টিনিউ করতে থাকো। চলো আমরা আমাদের টপিকে ঢুকি। আমাদের টপিক আছে কি? অ্যাকচুয়ালি আমরা আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বা বিভিন্ন ধরনের প্রাণী দেখি, নিশ্চয়ই সবাই আমরা দেখেছি। তাহলে এই উদ্ভিদ বা প্রাণীগুলোর মধ্যে দেখো, সবার মধ্যে কি সিমিলারিটিস আছে? সবার মধ্যে কি একই ধরনের জিনিসগুলো বা একই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? হয়তো হ্যাঁ, দেখতে পাওয়া যায়, কিছু কমন ক্যারেক্টার্স থাকে। কিন্তু সেই কমন ক্যারেক্টারগুলোর মধ্যেও দেখবে ডিফারেন্সেস আছে বা পার্থক্য দেখা যায়। সাপোজ যদি আমি বলি, আমার সামনে আমরা সব থেকে বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে মানুষ। তাহলে আমরা সবাই মানুষ, তুমি আমি, আমরা সবাই মানুষ। তাহলে আমরা মানুষ হলেও আমাদের গঠনটা এক হলেও বৈশিষ্ট্যগুলো কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হয় না। আমারও দুটো হাত আছে, দুটো পা আছে, তোমারও দুটো হাত, দুটো পা, একটা মাথা, তাহলে সবারই একই রকম আছে। তাহলে গঠনগত দিক থেকে আমরা প্রায় একই রকম। কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু তোমার বৈশিষ্ট্য আমার বৈশিষ্ট্য একই রকম হবে না, বা তোমার আমার মধ্যে অনেক অমিল মানে ডিসিমিলারিটিস কিন্তু থাকবে। সো এখান থেকে প্রশ্ন হলো যে কেন হয়? তাহলে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমাদের চারপাশে আমরা গাছ দেখতে পাচ্ছি, আম, জাম, কাঁঠাল, লিচু, আমাদের কমন যে গাছগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেখান থেকে আম, জাম, কাঁঠাল এগুলো হচ্ছে কমন গাছ। তাহলে একটা আম গাছের সঙ্গে আরেকটা আম গাছের কিন্তু গঠনগত দিক থেকে মিল থাকলেও কিন্তু সাদৃশ্যগতভাবে তারা কিন্তু একই রকম হয় না, তারা কিন্তু আলাদা রকম হয়ে থাকে। সো একটা আম গাছ একরকম দেখতে হবে, আর একটা আম গাছ আরেক রকম দেখতে হবে। একরকম দেখতে হবে মিনস আমি এটা বলছি যে কারো পাতাটা তোমার একটু এবড়ো খেবড়ো টাইপের, কারো পাতাটা একটু। তাহলে একই প্রজাতির অন্তর্গত, এই একই জেনাসের অন্তর্গত বিভিন্ন প্রজাতি আমরা পাচ্ছি। তাহলে গণের অন্তর্গত, কিন্তু প্রজাতিগুলো আলাদা। জেনাসটা সেম বাট স্পিসিসটা আলাদা হতে পারে। তাহলে তাদের মধ্যে যে ভেরিয়েশন বা ভেদ আছে, কিছু পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। কেন এই পার্থক্য দেখতে পাওয়া যায়, কারণ কি? আবার দেখো আরেকটা ঘটনা বলি, এর থেকেও আরো একটু ইন্টারেস্টিং ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যখন কোনো নতুন অতিথি আছে, অতিথি মিনস ইন দ্য সেন্স অফ কোনো শিশু, সেটা কন্যা সন্তান হতে পারে বা পুত্র সন্তান হতে পারে, তার যখন জন্ম হয়, তাহলে আমাদের বাড়ির নতুন অতিথি, তাহলে যখন কোনো শিশুর জন্ম হলো, তখন এই শিশুর দেখবে কি করা হয় না, তার মধ্যে শিশুটার যে বৈশিষ্ট্যগুলো আছে, নাকটা কীরকম, কানটা কীরকম, চুলগুলো কীরকম, মুখটা কীরকম, গায়ের বর্ণ কীরকম, এর সঙ্গে বাবা বা মায়ের একটা কম্প্যারিজন করতে শুরু করা হয়। কীরকমভাবে কম্প্যারিজন করতে শুরু হয়? এই দেখ দেখ দেখ, কানটা ঠিক বাবার মতো হয়েছে, দেখ নাকটা, দেখ নাকটা ঠিক মায়ের মতো হয়েছে, হ্যাঁ গায়ের বর্ণটা তো ঠিক মায়ের মতো পেয়েছে। তাহলে এই যে বাবা মার সাথে কম্প্যারিজন করা, তাহলে এগুলো কি ওনারা ঠিক করেন নাকি ভুল করেন? সো এখানে আরেকটা প্রশ্ন দেখলো, কিভাবে এটা বলছেন। সো এখান থেকে আমরা বলতে পারি, আমরা কোন একটা জীব দেখলে এই কারোর সাথে কম্পেয়ার করতে শুরু করি, বা সেটা একই রকম কিনা দেখতে শুরু করি। তাহলে এই যে কম্প্যারিজন, বা এবং শুধু তাই নয়, আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে বা আমার যে ক্যারেক্টারটা, সেটা কি আমার প্যারেন্টস থেকে আমি পেয়েছি। তাহলে আমার পিতা মাতা থেকে বৈশিষ্ট্যটা আমার দেহের মধ্যে এসেছে। কারণ একই ফ্যামিলির সদস্যদের মধ্যে দেখবে একই ধরনের বৈশিষ্ট্যগুলো, প্রায় একই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেটা অন্য একটা ফ্যামিলির সঙ্গে, দুটো ফ্যামিলি যদি তুমি একটা কম্প্যারিজন করো, তাহলে কিন্তু বৈশিষ্ট্যগুলো দেখবে অনেকে মিলছে না। কারণ যদি এটা একটা ফ্যামিলি হয়,
আর এটা একটা ফ্যামিলি হয়, তাহলে এই ফ্যামিলির মেম্বার যারা থাকবে তাদের বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম হবে। আবার একইভাবে এই ফ্যামিলির মেম্বার যারা থাকবে তাদের বৈশিষ্ট্যগুলো একই রকম হবে। কিন্তু যখনই তুমি এই দুটো ফ্যামিলির মধ্যে কম্পেয়ার করতে যাবে বৈশিষ্ট্যের, তখন দেখবে দুটো ফ্যামিলির মধ্যে মিলটা কম, অমিলটা বেশি। সো কেন হচ্ছে? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে, বা এই যে প্রশ্নগুলো যেমন এখন তোমাকে ভাবাচ্ছে যে সত্যি তো এই ঘটনাগুলো কেন ঘটছে, তাহলে ঘটনাগুলোর পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে। তাহলে কি এই কারণ? এই ঘটনাটা আমাদেরকে প্রথম ভাবিয়েছিলেন, বা এই ঘটনা সম্পর্কে আমরা এখন তো অনেকটা পরে ভাবছি, কিন্তু সবার প্রথমে যিনি ভেবেছিলেন তিনি হচ্ছেন কেউ নন, তিনি হচ্ছেন একজন মহান বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি চ্যাপ্টার তোমাদের পড়াতে চলেছি। তাহলে আমরা যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, এবং এই ভাবনাগুলো ভাবিয়েছিল প্রথম থেকে মেন্ডেলকে, এবং মেন্ডেলই আমাদের আজকের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করেছেন তাঁর নিরন্তর প্রচেষ্টা এবং গবেষণার মধ্য দিয়ে। সো আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 3, বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। সো আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। জিনগত রোগ। সো এই চ্যাপ্টারটা তোমাদের বলে রাখি আছে হচ্ছে 15 মার্কস, তোমরা অলরেডি সেটা জেনে গেছো। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, কারণ আমরা জেনেটিক্স বা হেরিডিটি পড়তে চলেছি। তাহলে এই জেনেটিক্স বা হেরিডিটি কি, বা আমি জাস্ট তোমাদের একটু গল্প বলেছি আমি টপিকটায় ঢোকার জন্য, কিন্তু কি এই বিষয়টা এবার আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এই বিষয়গুলোর মধ্যে। গ্রেগর জোহান মেন্ডেল কি করেছিলেন, তাকে তিনি এত ভেবেছিলেন কেন, তিনি আমাদের আজকে ফাদার অফ জেনেটিক্স বলা হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই তার এমন কিছু অবদান ছিল যার জন্য আমরা ওনাদেরকে বা মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলছি। সো কি এই বিষয়টা, সব বিষয়গুলো আমরা জানবো। প্রথমে আমরা চলে আসবো বংশগতি। সো এখান থেকে আমরা যদি দেখি যে বংশগতি বৈশিষ্ট্য বা বংশগতি যে টার্মটা, বংশগতি বা হেরিডিটি, বংশগতি বা যেটাকে বলা হচ্ছে হেরিডিটি, তাহলে বংশগতি বা হেরিডিটি এই বিষয়টা আমরা প্রথমেই জেনে নেব। কি আছে না, এর সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে সংজ্ঞাটা হচ্ছে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, তাহলে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণকে বংশগতি বলে। তাহলে কি বলা হলো না, জন্মের মাধ্যমে একটা প্রজন্ম থেকে বা একটা ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, তাহলে কোনো একটা ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টার এটা মনে করো জেনারেশন 1, এটা মনে করো জেনারেশন 1, এটা হচ্ছে জেনারেশন 2। তাহলে কোন একটা বৈশিষ্ট্য যখন এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে, তাহলে এখানকার বৈশিষ্ট্যগুলো চলে যাচ্ছে এখানে, তাহলে এটাই হচ্ছে বংশগতি। কিরকম ভাবে না, তুমি কখনো দেখেছো যে আম গাছ থেকে জাম গাছ হচ্ছে, বা নারকেল গাছ থেকে তাল গাছের সৃষ্টি হচ্ছে? এরকম কোনোদিন দেখেছো? দেখো, এবং সেটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা জীব তার বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখতে চায়। আম গাছ থেকে তার বৈশিষ্ট্য অনুসারে আম গাছই তৈরি হবে, প্রজননের মাধ্যমে আম গাছই তৈরি হবে। আগের চ্যাপ্টারে তোমরা প্রজনন পড়ে এসেছো। প্রজনন কি? জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে কি? প্রজনন। তাহলে যে জৈবিক প্রক্রিয়ায়, প্রজননের যদি সংজ্ঞা বলি, যে জৈবিক প্রক্রিয়ায় কোন একটি জীব তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বা নিজস্ব গুণ সম্পন্ন অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখে, তাকে বলা হচ্ছে জনন বা প্রজনন। সেখানে তোমরা জনন দেখেছো, অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। এবার এই যে জননের মাধ্যমে কি হয়, আম গাছ থেকে আম গাছ তৈরি হলো, বাঘের
থেকে বাঘের সৃষ্টি হলো, মানুষ থেকে মানুষ সৃষ্টি হলো, প্রত্যেকটা জীব তার নিজের কি করছে, সত্তাটাকে বজায় রাখার জন্য প্রজনন ঘটায়। শুধু সত্তাটা নয়, সব প্রজননের মাধ্যমে যখন জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে, তাহলে মনে করো এখানে ছিল হচ্ছে জনিত্রী জীব, এটা হচ্ছে জনিত্রী জীব বা প্যারেন্ট, জনিত্রী জীব, বা এখানে ছিল হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট থেকে কি তৈরি হচ্ছে, প্যারেন্ট থেকে তোমার হচ্ছে অপত্য জীব, অপত্য জীব বা অফস্প্রিং, অফস্প্রিং তৈরি হচ্ছে। তাহলে জনিত্রীর বৈশিষ্ট্যগুলো তো অপত্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে। তাহলে এই যে জনিত্রীর বৈশিষ্ট্য বা পিতামাতার বৈশিষ্ট্যগুলো যখন তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে যে বৈশিষ্ট্যের সঞ্চারণ, তার বংশধারাটাকে বজায় রাখা, তার নিজস্ব সত্তাটাকে বজায় রাখা। সেই জন্যই এটা কি বলা হচ্ছে কি, বংশগতি। তাহলে জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে নিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা জেনারেশন, জনিত্রী জীব একটা জেনারেশন থেকে অপত্য জীব আরেকটা জেনারেশনে নিয়ে যাচ্ছে। তাহলে জেনারেশন 1 থেকে জেনারেশন 2 এ যে এই যে বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারস গুলো যে স্থানান্তরিত হচ্ছে, এই ক্যারেক্টারস গুলো বা বৈশিষ্ট্যের স্থানান্তরকে বলা হচ্ছে বা সঞ্চারণকে বলা হচ্ছে কি, বংশগতি। সেই জন্যই আম গাছ থেকে আম গাছই হয়, আম গাছ থেকে কখনো জাম গাছ বা কাঁঠাল গাছ হবে না, ইটস ইম্পসিবল। বিকজ এটা হচ্ছে কি জনিত্রী জীব, জনিত্রী জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে, জনিত্রী থেকে যেহেতু অপত্য তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন বা রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশনের বৈশিষ্ট্য হচ্ছে নিজের সত্তাটাকে বজায় রাখা, তাহলে অপত্য জীবের মধ্যে সত্তাটাকে বজায় রাখা। তাহলে এটা যদি আম গাছ হয়, তাহলে এখান থেকে অবভিয়াসলি কি তৈরি হবে, আম গাছই হবে। এটা যদি বাঘ হয়, তাহলে এখান থেকে বাঘই হবে। এটা যদি তোমার সিংহ হয়, তাহলে এখান থেকে তোমার কি হবে, সিংহই হবে। কারণ যে যার সত্তাটাকে কি করবে, সত্তাটাকে সবসময় বজায় রাখবে। তাহলে এটা কি বলা হচ্ছে, বংশগতি। এটা কি বলা হচ্ছে, হেরিডিটি। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে বা জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে যে বৈশিষ্ট্যের সঞ্চারণ, সেই সঞ্চারণটাই হচ্ছে বংশগতি। এবার কি বললাম, বংশগতি সম্পর্কে প্রথম ধারণা যিনি দিয়েছিলেন, বংশগতি সম্পর্কে প্রথম যিনি ভেবেছিলেন, তিনি হলেন আর কেউ নন, অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক, তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। সো সেই অস্ট্রিয়াবাসী ধর্মযাজকের নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল তিনি অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন। প্রথম আমাদের এই বংশগতি সম্পর্কে ধারণা দিলেন, এবং বংশগতি সম্পর্কে পাঠদান কি বলা হচ্ছে কি, তোমার জেনেটিক্স, হেরিডিটি বা বংশগতি সম্পর্কে যখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বা বিস্তারিতভাবে পড়াশোনা করবো, তখন এটাকে বলবো আমরা জেনেটিক্স। সেটা আমরা পরে আসবো। সো এই জেনেটিক্স বলো বা হেরিডিটি বলো বা বংশগতি বলো, যাই বলো না কেন, তার সম্পর্কে মেন্ডেলের আগে কেউ ধারণা দিতে পারেননি। এবং তুমি জেনে অবাক হবে মেন্ডেলের লাইফ হিস্ট্রি। সো আমরা আমাদের বিষয়টাতে জানলাম বংশগতিটা কি, এবং বংশগত কয়েকটা রোগ থাকে। যেমন হচ্ছে দেখবে বংশগত কয়েকটা রোগ বলতে, এটাও বংশগত একটা বৈশিষ্ট্য রোগ। তাহলে বংশগতির মাধ্যমে এই যে আমি আগে বলছিলাম না, যে কানটা বাবার মতো হয়েছে, নাকটা মায়ের মতো হয়েছে, গায়ের বর্ণটা মায়ের মতো হয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো হয় একটা সন্তানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, হয় পিতার থেকে এসছে, নয় মাতার থেকে এসছে। কারণ পিতৃদেহ থেকে শুক্রাণু এবং মাতৃদেহ থেকে ডিম্বাণু নিষেকের ফলেই কিন্তু অপত্য জীব তৈরি হয়েছে। জাইগোট, জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা, তারপর হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হয়েছে। তাহলে এতগুলো দশা পেরিয়ে তাহলে পিতৃ এবং মাতৃদেহের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে একটা অপত্য জীব সৃষ্টি হচ্ছে, বা জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হচ্ছে। তাহলে পিতার বা মাতার বৈশিষ্ট্যগুলোই থাকবে এই সন্তানের মধ্যে। তাহলে নাকের যে বৈশিষ্ট্যটি, সেই বৈশিষ্ট্যটির মধ্যে কি পিতার দেহ থেকে একজোড়া কি হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম বা অ্যালিল, একটা অ্যালিল এসছে, আর মায়ের দেহ থেকে একটা অ্যালিল এসছে। তার মধ্যে নিশ্চয়ই যে অ্যালিলটি ছিল বা যে বৈশিষ্ট্যটি ছিল, নাকের বৈশিষ্ট্যটি সেটা যেটা প্রকট গুণ, কি প্রকট কি প্রচ্ছন্ন সেগুলো আমরা দেখবো। তাহলে মায়ের দেহ থেকে ওই বৈশিষ্ট্যটা পেয়েছে। আবার একইভাবে কানটা বাবার মতো হয়েছে, তাহলে কানের বৈশিষ্ট্যটা পেয়েছে বাবার দেহ থেকে। গায়ের বর্ণটা হচ্ছে মায়ের মতো, বাবার মতো হয়নি। তাহলে কানের বৈশিষ্ট্য, গায়ের বর্ণটা এসছে কোথায়, মায়ের দেহ থেকে। তাহলে কিভাবে আসছে না, বংশগতির মাধ্যমে। তাহলে বংশগতির মাধ্যমে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। তাহলে এগুলো ভালো বৈশিষ্ট্য হচ্ছে।
আবার খারাপ বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়, মানে ভালোগুলো নেব আমি পূর্বপুরুষের, ঠিক আছে, খারাপগুলো নেব না সেটা তো হতে পারে না, ওই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর কি। ঠিক আছে, যেমন উত্তরাধিকারী যারা থাকেন পরবর্তী প্রজন্মে, তাহলে আমার বাবা বা আমার দাদামশাই যে জিনিসগুলো সম্পত্তি রেখে গেছেন তার যেমন ভালো জিনিসের ভাগিদার আমি হব, তেমনি খারাপ জিনিসগুলো তো আমাকে নিতে হবে। শুধু ভালোগুলো নেব খারাপগুলো নেব না এভাবে তো হয় না, এরকম ডিসক্রিমিনেশন তো চলতে পারে না। তেমনি আমাদের এই বংশগতির মাধ্যমে কি হয়, শুধুমাত্র যে ভালো ক্যারেক্টারগুলো পাবো, খারাপ ক্যারেক্টারগুলো মানে আমি যে বলতে চাই যেগুলো রোগ ক্ষতিকর প্রভাব যেগুলো বা বৈশিষ্ট্য যেগুলো, যেমন হচ্ছে আমাদের বংশগত কিছু রোগ থাকে। কিরকম রোগ থাকে, দেখবে পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে, বা যেটাকে আমরা একদম সাদামাটা বাংলায় সুগার বলে থাকি, অ্যাকচুয়ালি সুগার কথাটা ইংলিশ আর কি, কিন্তু আমাদের চলিত ভাষায় আমরা দেখবে সুগার কথাটা ইউজ করে থাকি, সুগার হয়েছে, কিন্তু ডায়াবেটিক কথা অনেকে জানেন, আমি সেই জন্যই বললাম যে সাদামাটা ভাষায় যেটা বলে থাকি আমরা সুগার। তাহলে সেই সুগার বা ডায়াবেটিস মেলিটাস, যেটা ডায়াবেটিস মেলিটাস যদি ফ্যামিলিতে কারো হয়ে থাকে, পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে কিন্তু সেটা একটা হওয়ার সম্ভাবনা থাকে, বা পরবর্তী 5টা 6টা বা 3টে 4টে জেনারেশন বা পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে একটা হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে থাকে, কারণ এটা প্রচ্ছন্ন অবস্থায় রয়ে যায়, কারো ক্ষেত্রে এটা প্রকট হতে পারে। হিমোফিলিয়া, হিমোফিলিয়া একটা রোগ। তাহলে হিমোফিলিয়া রোগ কি সেটা বলবো, সেটা বংশগত সূত্রে প্রাপ্ত হয়, যেখানে মহিলারা বাহক হয়ে থাকেন আর পুরুষরা আক্রান্ত হয়ে থাকেন, মহিলারা সাধারণত কম সংখ্যক আক্রান্ত হয়। থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হ্যাঁ, ওবেসিটি, তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বা এই সমস্ত রোগগুলো হচ্ছে খারাপ বৈশিষ্ট্য। তাহলে এই রোগগুলো কিন্তু বংশগত সূত্রে কিন্তু প্রাপ্ত হয়, তাহলে ভালো জিনিসের সাথে খারাপ জিনিসটা কিন্তু স্থানান্তরিত হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের পড়ার চ্যাপ্টারের বিষয়। সো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার আগে আমাদের যিনি বলা হয় বংশগতিবিদ্যার জনক বা বংশগতিবিদ, জেনেটিক্স ফাদার অফ জেনেটিক্স বলা হচ্ছে কাকে, গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে মেন্ডেলকে বলা হচ্ছে ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স। জেনেটিক্স শর্ট কোশ্চেন করে, বংশগতিবিদ্যার জনক কাকে বলে, বংশগতিবিদ্যার জনক, বংশগতির জনক, বংশগতির জনক হলেন, কারণ বংশগতির জনক কেন বলা হচ্ছে, এনার আগে এই সম্পর্কে কেউ কিন্তু কোনো ধারণা দেননি। সো সেই জন্যই মেন্ডেলকে বলা হচ্ছে ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক। এই বংশগতিবিদ্যার জনক, এখানে তো এই বিষয়টা গেল। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে মেন্ডেল সম্পর্কে একটু আগে জেনে নিই, দেন আমরা আমাদের আলোচনার বিষয়গুলো ঢুকি। তো চলো আমরা আগে জেনেটিক্স ঢোকার আগে আমরা মেন্ডেল যিনি এই বিদ্যার জনক তাকে জেনে নিই। চলে আসি লাইফ হিস্ট্রি অফ দ্য গ্রেগর জোহান মেন্ডেল, এটা আমরা জাস্ট একটু দেখে নেব। এখান থেকে একদম প্রথমেই যদি আসি, জোহান মেন্ডেল প্রথম তোমার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যার জন্মগ্রহণ 1822 খ্রিস্টাব্দে, 1822 খ্রিস্টাব্দে তোমার অস্ট্রিয়ার একটা জায়গা, ঠিক আছে, অস্ট্রিয়ার হাইনেস শহরে, অস্ট্রিয়ার হাইনেস, হাইনেস বলে একটা শহরে তিনি জন্মগ্রহণ করেন, হাইনেস শহরে জন্মগ্রহণ করেন। তাহলে জন্মগ্রহণ করলেন কত সালে, 1822 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার হাইনেস শহরে তিনি জন্মগ্রহণ করেন। এরপরে তিনি তার পড়াশোনা চালিয়েছিলেন, পড়াশোনা করে গেছিলেন, কিন্তু পড়াশোনার বিষয়টা আমরা ততভাবে গুরুত্ব দিয়ে দেখিনি বা সেইভাবে কোনো ইনফরমেশন আমরা পাইনি, যদি আরো ডিটেলসে যাই তাহলে আমরা জানবো। কিন্তু আমরা একদম চলে আসি ওনাকে যে জন্য আমরা চিনি, উনি অ্যাকচুয়ালি 1847 ইন দি অ্যারাউন্ড 1847, 1847 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, তিনি মাত্র 21 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 20 ইয়ার্স, 21 ইয়ার্স, 21 বছর বয়সে তিনি কি করলেন না অস্ট্রেলিয়ার একটি চার্চে পোপ হিসাবে জয়েন করলেন, ধর্মযাজক হিসাবে জয়েন করলেন। তাহলে 21 বছর বয়সে তিনি ধর্মযাজকের কাজ শুরু করলেন, ধর্মযাজকের কাজ শুরু করলেন, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ 21 ইয়ার্স। তাহলে মাত্র 21 বছর বয়সে ধর্মযাজক হলেন, 1847 সালটা তখন 1847। এরপরে তিনি ধর্মযাজকের কাজ করাকালীন 1851 থেকে 1853, ঠিক আছে, এই সময় জুড়ে 51 থেকে 53 বছর তিনি কি করলেন, নিজের স্টাডি শুরু করলেন, সেলফ স্টাডি বা অধ্যয়ন করতে থাকলেন। কি কি অধ্যয়ন করলেন, কি কি অধ্যয়ন করলেন, সেটা হচ্ছে পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, গণিত এবং জীবন বিজ্ঞান,
বা প্রকৃতি বিজ্ঞান যেটাকে বলা হচ্ছে। তাহলে তিনি এই বিষয়গুলো অধ্যয়ন করতে শুরু করলেন। কিন্তু কিন্তু পরবর্তীকালে তিনি দেখলেন যে তিনি অধ্যয়ন করলেন 1851 থেকে 53 সাল পর্যন্ত এই বিষয়গুলো অধ্যয়ন করলেন, কিন্তু অধ্যয়নে তিনি খুব একটা ভালো ছিলেন না। পরে তিনি তার অধ্যয়ন শেষের পর তিনি কি করলেন না, তিনি তোমার কাজে ঢুকলেন, অধ্যাপক হিসেবে কাজ করতে শুরু করলেন, বা তোমার সেটা হচ্ছে যে ফিজিক্স, এবং 1856 খ্রিস্টাব্দে তিনি পুনরায় অধ্যাপক হিসেবে তোমার কাজ করতে শুরু করলেন, এবং সরি আমি একটু লিখতে ভুল করলাম, 1856 কাজ করতে শুরু করেন, এবং সেটা কোন বিষয়ের উপর, এক হচ্ছে পদার্থবিদ্যা আর একটা হচ্ছে জীবনবিদ্যা বা জীবন বিজ্ঞানের উপর, জীববিদ্যার উপর কাজ করতে শুরু করলেন। এর পরবর্তী ক্ষেত্রে তিনি 1857 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, তিনি শঙ্করায়ন পরীক্ষা করলেন, শঙ্করায়ন পরীক্ষা করলেন, বা আমাদের যে বংশগতির সূত্রগুলো যেখান থেকে এসেছিল শঙ্করায়ন পরীক্ষার মধ্য দিয়ে, সেই শঙ্করায়নের পরীক্ষা শুরু করলেন ইয়ার অফ 1857। এবং তিনি যা গবেষণা করলেন, তিনি যা কিছু পেলেন, সেটা হচ্ছে তোমার একটা জায়গায় লিখে রেখে 1865, ঠিক আছে, 1865 হচ্ছে ব্রান ন্যাচারাল সোসাইটিতে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এটা হচ্ছে ইংলিশটা যদি আমি লিখে দিই, ব্রুনো ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এখানে তিনি তার গবেষণার ফলটা পড়ে শোনালেন, ঠিক আছে। ব্রাউন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে তিনি যে শঙ্করায়ন পরীক্ষা থেকে কি করেছিলেন, কিভাবে করেছিলেন, কি কি ফলাফল পেয়েছিলেন, সেই সমস্ত বিষয়গুলো তিনি এখানে পড়ে শোনালেন অ্যাট দ্য ইয়ার অফ 1865। এরপরে তোমার 1866 খ্রিস্টাব্দে, 1860 তার পরের বছর 66 খ্রিস্টাব্দে সেগুলো কি হলো না, পত্রিকা প্রকাশিত, তার যে ফলাফল বা এই যে আউটকাম, সেটা পত্রিকায় প্রকাশ হলো, পত্রিকায় প্রকাশ, আমি পুরোটা লিখলাম না, পত্রিকায় প্রকাশ পেল বা প্রকাশিত হলো তার পরীক্ষালব্ধ ফলাফলগুলো। এরপরে তিনি 1800 মৃত্যুবরণ করলেন, তারপরে আরো অনেক ঘটনা ঘটেছে, তারপরে তিনি মারা যাচ্ছেন তখন অ্যাট দ্য ইয়ার অফ 1884, সেটা তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যু হলো এই সময়। তাহলে এই হচ্ছে মোটামুটি, যদি আমরা শর্টে বলি, সেটা হচ্ছে মেন্ডেলের হিস্ট্রি। এবার বিষয়টা, আসল গল্পটা এবার আসে, সেটা হচ্ছে যে তোমাদের প্রশ্ন আসতেই পারে, 1822-এ জন্ম, 1847-এ ধর্মযাজকের কাজ শুরু করা, তারপরে হচ্ছে তোমার 1857-এ গবেষণা শুরু, 1865-তে সেটা সোসাইটিতে পড়ে শোনানো হলো, 66-তে প্রকাশ হলো, 84-তে মারা গেল, ঠিক আছে। লাইফ টাইমটা কিন্তু খুবই শর্ট, ঠিক আছে, খুব একটা শর্ট, মানে এই সমস্ত বিজ্ঞানীদের ক্ষেত্রে খুবই শর্ট, কারণ তিনি বেঁচেছিলেন মাত্র হচ্ছে তোমার দেখো 62 ইয়ার্স, 62 বছর বেঁচেছিলেন। এবার বলি, এবার গল্পটা কিছু না, মেন্ডেল যদি আমরা দেখি, মেন্ডেলের অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুব একটা ভালো ছিল না। গতানুগতিক শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষিত বলতে আমরা যেটা বুঝি, অ্যাকচুয়ালি মেন্ডেল কিন্তু অতটা শিক্ষিত ছিলেন না। তাহলে মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হচ্ছে কেন? না, মেন্ডেল এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যখন ওনার 21 বছর বয়স, তখন উনি কি করছেন, উনি ধর্মযাজকের, অস্ট্রিয়ার একটি গির্জায় ধর্মযাজকের কাজ শুরু করছেন। এবার প্রশ্ন হলো, ধর্মযাজকের কাজ শুরু করা মানে পড়াশোনা করছেন না, বা গতানুগতিক যেটুকু না পড়লে নয় তিনি সেটুকু পড়াশোনা করেছেন, আমি আগেও বলেছি, তো পড়াশোনার দিক থেকে তিনি ততটা ভালো ছিলেন না, মেরিটোরিয়াস বলতে যেটা বোঝায় তিনি কিন্তু ছিলেন না। যখন ধর্মযাজকের কাজ শুরু করলেন তিনি, তারপরেও তিনি অধ্যয়ন করেছেন বিভিন্ন বিষয়ে, তার আগ্রহ থেকে কিন্তু অধ্যয়ন করেছেন, পদার্থবিদ্যা, গণিত শাস্ত্র, জীবন বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি অধ্যয়ন করেছেন। পরে কলেজে তিনি অধ্যাপনাও করেছিলেন ধর্মযাজক থাকাকালীন, এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ধর্মযাজকই ছিলেন এবং অধ্যাপনাও করতেন। তখন মেন্ডেলের অবসর সময় কাটানোর জন্য তিনি কি করলেন, তার গির্জার নিকটবর্তী যে ফাঁকা জায়গা ছিল সেখানে বিভিন্ন তিনি সবজির চাষ করেছিলেন,
ফুল সবজি চাষ করেছিলেন, যেটা থেকে হয়ে থাকে আর কি ন্যাচারালি। আমাদের বাড়ির সামনে যদি একটু জায়গা পড়ে থাকে, আমরা কি করি, দু একটা সবজির গাছ লাগিয়ে রাখি, যাতে কিছুটা পরিমাণ সবজি, আমার দৈনন্দিন ব্যবহৃত সবজি যাতে আমরা পাই। তো তিনি সেগ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে তিনি মোটর গাছ বসিয়েছিলেন। হঠাৎ তিনি বাগানে এই সমস্ত গাছগুলোর পরিচর্যা প্রত্যেক দিনই করতে গিয়ে একদিন দেখলেন যে কিছু মোটর গাছ খুব লম্বা দৈর্ঘ্যের হয়েছে, কিছু মোটর গাছ খুব খর্ব বা মেটে হয়েছে, কিছু ফলগুলো তোমার সবুজ কালারের, কিছু ফলগুলো আবার হলুদ কালারের, কিছু ফুল হয়েছে তোমার বেগুনি, কিছু ফুল হয়েছে সাদা রঙের, কিছু ফুলগুলো আছে গাছের একদম পক্ষে, আবার কিছু ফুল আছে গাছের শীর্ষে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে মেন্ডেল ভাবতে শুরু করলেন যে একই ধরনের অবস্থানে রাখা হয়েছে গাছগুলোকে, একই পরিমাণ সার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, পরিবেশগত অবস্থা একই, সব কন্ডিশন যদি একই হয় তাহলে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখাচ্ছে কেন? তখন এই বিষয়টা নিয়ে মেন্ডেল চিন্তা ভাবনা করতে শুরু করলেন যে কেন হলো। এবং তুমি ভাবতে পারবে না, এটাই হচ্ছে একটা টার্নিং পয়েন্ট ছিল আমাদের আজকে যে আমরা বেঁচে আছি, বা আজকে যে আমরা সুস্থ শরীরে বাঁচছি, বা যে কোনো ওষুধ আবিষ্কার করে ফেলতে পারছি প্রতি মুহূর্তে, বা সব কিছু করতে পারছি, এর পিছনের কারণটা কিন্তু সেই বীজটা পুঁতে গিয়েছিলেন মেন্ডেল, যার ফল কিন্তু এখন আমরা পাচ্ছি। কেন পাচ্ছি সেটাও বলবো আমি, যেহেতু এই বিষয়টা আমি আগেই বলেছি খুব ইন্টারেস্টিং, এবং আমি একটু সময় নিয়েই চ্যাপ্টারটাকে পড়াবো, কারণ এই জায়গাটা যদি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার না করা যায় তাহলে কিন্তু অনেক প্রশ্ন তোমার মধ্যে থেকে যাবে। সো আমি চাইবো কোনো প্রশ্ন যাতে না থাকুক, যাতে তুমি পুরো বিষয়টা বুঝতে পারো। সো এখান থেকে মেন্ডেল ওই নিয়ে গবেষণা শুরু করলেন, এবং গবেষণা করতে করতে একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই গাছগুলোর মধ্যে এমন কোনো ফ্যাক্টর আছে, বা এমন কোনো উপাদান আছে যেটা কি করছে, যেটা ওই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে। পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওই গাছগুলোর মধ্যে এমন কোনো ফ্যাক্টর আছে, ইন্টারনাল ফ্যাক্টর বা অভ্যন্তরীণ ফ্যাক্টর আছে, যেটা কি করছে, যেটা তোমার ওই ক্যারেক্টারগুলোকে, ফুলটা কক্ষে হবে না ফুলটা শীর্ষে হবে, গাছের দৈর্ঘ্যটা লম্বা হবে না খর্ব হবে, ফুলটা সাদা রঙের হবে না বেগুনি রঙের হবে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণের জন্য কিছু ফ্যাক্টর বা কিছু এলিমেন্ট বা কিছু কম্পোনেন্ট, কিছু উপাদান আছে যারা ওই দেহের মধ্যে, দেহের ভেতরে অবস্থিত। কি ফ্যাক্টর তিনি বলতে পারলেন না। তাহলে পরবর্তীকালে সেই ফ্যাক্টরটাই আমরা জানলাম কি, জিন হিসাবে। সো যেটা মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টর, কে বললেন, মেন্ডেল বললেন ফ্যাক্টর, আর সেটা পরবর্তীকালে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর সেটার নাম দেওয়া হলো কি, জিন। কে বললেন, জোহানসেন। শর্ট কোশ্চেন করে, জিন শব্দটি কে প্রথম প্রবর্তন করেন, সেটা হচ্ছে জোহানসেন। আর মেন্ডেলের যেটাই জিন সেটাই হচ্ছে কি, ফ্যাক্টর। তাহলে বোথ আর সিমিলার। মেন্ডেল, তাহলে ভাবো একটা মানুষ খালি চোখে শুধুমাত্র তার বাহ্যিক বৈশিষ্ট্য দেখে বলে দিচ্ছেন যে যে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করছে সে হলো ফ্যাক্টর। পরবর্তীকালে সেই ফ্যাক্টরটাই দেখা গেল কি, ফ্যাক্টরটাই আবিষ্কৃত হলো অ্যাজ এ জিন। এবং আমরা সবাই জানি আমাদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে, ক্রোমোসোমের মধ্যে থাকা বা ডিএনএ এর মধ্যে থাকা জিন। তাহলে যেটাই জিন জোহানসেনের, সেটাই হচ্ছে মেন্ডেলের ফ্যাক্টর। তাহলে মানুষটার মধ্যে কতটা এফিসিয়েন্সি ছিল। হতে পারে তিনি পুঁথিগত বিদ্যায় পারদর্শী ছিলেন না, কিন্তু ওনার মস্তিষ্কটা একটু অন্য জিনিস দিয়ে বানানো ছিল, না হলে একটা মানুষের এতটা এফিসিয়েন্সি আসতে পারে না। যাই হোক, তিনি তার পরীক্ষালব্ধ ফলাফল একটি কাগজে বা একটি খাতার মধ্যে লিপিবদ্ধ করলেন, এবং ওই নিয়ে বারবার এক্সপেরিমেন্ট করলেন, এবং সফল হলেন। আমরা পড়ব পরে গিয়ে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। এবং মেন্ডেল মোটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এত গাছ থাকতে মোটর গাছ কেন নির্বাচন করেছিলেন, তার নিশ্চয়ই তার পিছনে কারণ আছে, সেটাও আমরা পড়ব পরে গিয়ে। এবার চলে আসি তার পরীক্ষালব্ধ ফলাফল। তিনি কি করলেন, পরীক্ষা করতে শুরু করলেন কখন, 1857 খ্রিস্টাব্দে। তিনি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, সংকরায়ন ইংলিশ হচ্ছে হাইব্রিডাইজেশন, তাহলে হাইব্রিডাইজেশনের পরীক্ষা করতে শুরু করলেন। পরবর্তীকালে তিনি পরীক্ষা করার পর 1865, তাহলে পরীক্ষা করে শুরু করেছিলেন 1857, আর রেজাল্টটা পাবলিশড হচ্ছে 1865 খ্রিস্টাব্দে ব্রুনো ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটি।
সেখানে এটা হচ্ছে বিজ্ঞানী মহলের একটি সংগঠন, সেই সংগঠনে তাদের সমাবেশে তিনি তার ফলাফল, পরীক্ষালব্ধ ফলাফল সবকিছু পড়ে শোনালেন এবং পরীক্ষালব্ধ ফলাফল পড়ে শোনানোর পর এটা প্রশংসিত হলো। পরে 1866 খ্রিস্টাব্দে একটি বিখ্যাত পত্রিকায় তার এই কাজ বা পরীক্ষাটি, তার ফলাফলটি প্রকাশিত হলো। কিন্তু প্রশ্নটা এইখানেই, তার পরীক্ষালব্ধ ফলাফল প্রশংসিত হলেও গুরুত্ব কিন্তু দেয়া হলো না। সো কেন গুরুত্ব দেওয়া হলো না? না, গুরুত্ব দেওয়া না হওয়ার পিছনে আরেকটি কারণ ছিল। সো সেই কারণে আমি আর যাচ্ছি না, যেটা অন্য কোনো সময় অন্য কোনো ভাবে হয়তো আমরা আলোচনা করব। তাহলে সেই গুরুত্ব দেওয়া হলো না। পরবর্তীকালে ফলে মেন্ডেলের পরীক্ষালব্ধ ফলাফল যে গুরুত্ব দেওয়া হলো না, সমাপ্তিত হলো, সবকিছু হলো, প্রশংসিত হলো, গুরুত্ব দেওয়া হলো না, মেন্ডেল উৎসাহ পেলেন না। পরবর্তীকালে 1884 খ্রিস্টাব্দে মেন্ডেল মারা যাচ্ছে। কিন্তু এই যে পত্রিকায় প্রকাশ আর মেন্ডেলের মারা যাওয়া, এই দুটো ঘটনার মধ্যে একটা বিশাল ঘটনা ঘটেছিল এখানে। তাহলে পত্রিকায় প্রকাশিত হলো, তাহলে মেন্ডেল ভাবলেন তাকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু মেন্ডেলকে গুরুত্ব দেওয়া হলো না, কারণ বিজ্ঞানীরা সেই মুহূর্তে অন্য একটি বিষয় নিয়ে গবেষণায় মত্ত ছিলেন। ফলে কি করেছে, ওই মেন্ডেল দুটো মটর গাছ নিয়ে কিছু একটা করেছেন, এরকম একটা হাল ছাড়া বা দায় সারা ভাব দ্বারা দেখালেন, সমাদৃত হলেও কিন্তু কেউ গুরুত্ব দিলেন না। তো মোটর গাছ নিয়ে কি করেছে, বিজ্ঞানীরা এত বড় বড় জিনিস নিয়ে, এই মহাশূন্য, মহাবিশ্ব, এই চাঁদ দ্বারা সূর্য, এত কিছু নিয়ে আবিষ্কার করছেন, আর ওই মোটর গাছ নিয়ে কি করবেন আবার খালি চোখে? তাই তাকে গুরুত্ব দেওয়া হলো না। ফলে মেন্ডেল রীতিমতো ভাবে যেটা হয়ে থাকে, স্বাভাবিকভাবেই মেন্ডেলও তোমার সেখান থেকে আর উৎসাহটা পেলেন না, এবং একটা সময় আস্তে 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 বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে করতে, তিনি যার গবেষণা সেভাবে করলেন না, চিন্তা ভাবনা করতে করতে একটা সময় কিডনি সমস্যাজনিত কারণে 1884 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন। কিন্তু মেন্ডেলের মৃত্যুর পর বিজ্ঞানী মহলের হুঁশ হলো, বা বিজ্ঞানী মহল দেখলেন, তারা বুঝলেন যে মেন্ডেল বলে কিছু একজন জিনিস, একটা কিছু গবেষণা করেছিলেন, সেটা খুব সমাদৃত, যে চলো দেখা যাক সেটা কি আছে। টুইস্টটা হচ্ছে এখানেই, যখন মেন্ডেলের সেই পত্রিকাটিতে যে তার থিওরি যেটা প্রকাশ পেয়েছিল বা তিনি যেটা গবেষণা করেছিলেন, সেটা যখন বিজ্ঞানী মহল খুলতে শুরু করলেন, তাদের হিতগতি বাড়তে শুরু করলো। কেন না, এতদিন ধরে যে বিষয়টার পিছনে, মানে মরীচিকার পিছনে তারা ছুটছিলেন, বা যে বিষয়টা আবিষ্কার করার জন্য ছুটছিলেন, সেটা মরীচিকা ছিল, কিন্তু বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছেন, সেটা আবিষ্কার করতে পারেননি। এবার এটাকে হাত দিয়েছে। দেখা গেল যেটা নিয়ে তারা এতদিন ছোটাছুটি করছিল, সেই বিষয়টাই বা সেই জায়গাটা এখানে কিন্তু তার কারণটা বলে দেয়া রয়েছে। তাহলে ভাবো, যে বিষয়টা নিয়ে এতদিন আলোচনা চলছিল, তারা বিজ্ঞানীরা ব্যর্থ হলেন বলে তবে এই মেন্ডেলের এই সংকরায়ন পরীক্ষাটাকে হাত দেওয়া হলো, বা অবসর সময় যাপন করার জন্য এটাকে খোলা হয়েছিল। কিন্তু এই বিষয়টার কারণ, ফলাফল যেগুলো হবে, সেগুলো সব বলে দেওয়া ছিল এই সংকরায়ন পরীক্ষার মাধ্যমে, বা এই মেন্ডেলের থিসিসের মাধ্যমে, যেটা মেন্ডেলের মতবাদকে পড়ে মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ বলা হচ্ছে। পরবর্তীকালে এটাকে মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ বলে এটাকে দেখা হচ্ছে। তাহলে এই মেন্ডেলিজমের মধ্যেই এর সমস্ত উত্তর দেয়া ছিল। ফলে তখন বিজ্ঞানী মহলে একটা আবার সাড়া পড়লো, যাও মেন্ডেলকে খুঁজে নিয়ে আসো। কিন্তু ভাই, মেন্ডেল তো ততদিন আমাদের মধ্যে আর নেই। মেন্ডেল আমাদেরকে ছেড়ে নাফেরা দেশে চলে গেছে। তার পরবর্তীকালে, তখন 1884 পরবর্তীকাল সময়, সেই সময় মেন্ডেল যখন চলে গেলেন, তখন মেন্ডেলকে আর পাওয়া গেল না। তবে তার যে ফলাফল বা তার যে পরীক্ষালব্ধ যেগুলো ছিল, থিসিস পেপার যেটা ছিল, সেই পেপার দিয়ে গবেষণা করে আজকের নতুন নতুন ওষুধ বা জীবনদায়ী ওষুধ তৈরি করতে পারছি আমরা, জেনেরিক মেডিসিন বিভিন্ন ধরনের। আজকে আমাদের কাছে কোনো রোগী সহজেই কাবু করতে পারছি আমরা ভাবো, আজকে একটা করোনা যেটা 2020 সালে বা 2019 সালে ধরা পড়ে, আমরা 2020 বা 21-এ এসে দেখতে গিয়ে সেখানকার টিকা বের করে ফেলতে পারছি।
একটা সময় যখন মানুষ কি ছিল, যক্ষা, কলেরা এই সমস্ত রোগে মানুষ মারা যেত। তাহলে আজকে দেখো করোনার সংক্রমণ থাকলেও আজকে আমরা অনেকটা নিরাপদে থাকতে পারছি, ভ্যাকসিন পেয়ে যেতে পারছি। কেন পাচ্ছি না? এই জেনেটিক্সের উন্নতি হয়েছে বলে। বিভিন্ন ধরনের আমরা জেনেটিক্যাল ডিজিজ আমাদের হয়ে থাকে, সেগুলো কিন্তু কিওর করা যাচ্ছে। ইভেন ক্যান্সার, যেটা যদি সঠিক সময় ধরা পড়ে সেটাকেও কিন্তু প্রতিহত করা সম্ভব। তাহলে আজকে দেখো বিজ্ঞানের উন্নতি হয়েছে, জেনেটিক্সের উন্নতি হয়েছে, শুধু তাই নয়, আমরা বীজবিহীন ফল তৈরি করতে পারছি, তাই তো? টমেটোর মধ্যে প্রচুর দানা থাকে, সেই দানাগুলো খেতে সমস্যা হয়, তাহলে চলো টমেটোর মধ্যে থেকে দানাগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে বীজবিহীন ফল তৈরি করতে পারছি, প্রার্থনা কার্য করতে পারছি। শুধু তাই নয়, আজকে আমরা মডার্ন সায়েন্সের যুগে বা মডার্ন লাইফ লিড করছি, যখন মডার্ন কেন, আমরা আল্ট্রা মডার্ন হয়ে গেছি, তাহলে সেখানে আমরা হাইব্রিড জিনিস বেশি ইউজ করছি। ছিল কাঁচা লঙ্কা, হয়ে গেল ক্যাপসিকাম, তাই তো? তাহলে ছিল ছোট কুল, হয়ে গেল এরকম বড় পলিপ্লয়েডি কুল। তাহলে আজকে যে এত উন্নত, ঘোড়ার তোমার গাধার সংকরায়ন করিয়ে ক্রস ব্রিড তৈরি করে করে দেওয়া হলো খচ্চর। যেসব দম্পতি সন্তান উৎপাদন করতে অক্ষম, তাদের ক্ষেত্রে তৈরি করে দেওয়া হলো টেস্ট টিউব বেবি, যেটাকে বলা হচ্ছে আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তাহলে আজকে যে আমরা এতটা উন্নত হয়েছি, সেটা কিন্তু কার মস্তিষ্ক প্রসূত? এই মহান ব্যক্তি গ্রেগর জোহান মেন্ডেল। সেই জন্যই এনার কে উপাধি দেওয়া হলো ফাদার অফ জেনেটিক্স, বংশগতিবিদ্যার জনক। এবং আজকে আমরা মডার্ন জেনেটিক্স, ঠিক আছে, মডার্ন জেনেটিক্সের জনক হচ্ছে, ফাদার অফ জেনেটিক্স হচ্ছে তোমার, ফাদার অফ জেনেটিক্স বললাম তো তোমার, ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স মানে এটা হচ্ছে প্রাচীন জেনেটিক্স। আর ফাদার অফ মডার্ন জেনেটিক্স, ফাদার অফ মডার্ন, আধুনিক যেটা মডার্ন জেনেটিক্স, তিনি হলেন মর্গ্যান। মর্গ্যানকে বলা হয় ফাদার অফ মডার্ন জেনেটিক্স। তাহলে এই জেনেটিক্স মেন্ডেলের থিসিস পেপার ধরে আজকে আলোচনা হয়ে চলেছে, তার প্রত্যেকটা শব্দ ধরে গবেষণা হচ্ছে। যেটা মেন্ডেল একটা শব্দ বলেছিলেন ফ্যাক্টর, দিস ইজ এ ওয়ান টার্ম ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাই 200 বছর পর আবিষ্কার হলো জিন হিসেবে। তাহলে বুঝতে পারছো একটা মানুষের কতটা এফিসিয়েন্সি, কতটা দক্ষতা, কতটা পারদর্শিতা থাকলে তবে কিন্তু খালি চোখে, তাহলে ভাবো, জাস্ট ইমাজিন সেই সময়টা ভাবো, আজকে আমাদের বিজ্ঞানীদের হাতে বড় বড় মাইক্রোস্কোপ আছে, বড় বড় মেশিনারি আছে, অনেক ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করতে পারছি, সবকিছু দিয়েও কিন্তু আমরা সেগুলোকে গবেষণা করে আলোচনা করে বের করছি। কিন্তু মেন্ডেল যে সময় জেনেটিক্স নিয়ে আলোচনা করছেন শুধুমাত্র খালি চোখে, তাহলে একটা মানুষের কতটা বিচক্ষণতা, খালি চোখে শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। তাহলে তার বিচক্ষণতা না থাকলে যিনি বলতে পারেন না যেটা জিন আমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করছে, তাহলে কোনো একটা জিনিস আছে যেটা কোনো বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় ফ্যাক্টর, তাহলে পরবর্তীকালে সেটি হয়ে গেল জিন। তাহলে মেন্ডেলের যে লেখা যে থিসিস পেপার, প্রত্যেকটা শব্দ ধরে বর্তমান দিনে গবেষণা চলছে, আমরা তার মধ্যে অনেকটা জিনিসই আমরা আবিষ্কার করতে পারিনি, এবং সেটা এত সহজে আবিষ্কার করাও সম্ভব নয়। কি তাহলে যদি সম্ভব হতো, আজকে বলছে বিজ্ঞানীরা বলছে মানুষকে নাকি অমর করে দেওয়া সম্ভব, মানুষ নাকি আজীবনকাল একই অবস্থায় রয়ে যাবে। তাহলে মানুষের মৃত্যুর জন্য দায়ী যে জিনগুলো বা বিপাকীয় হারটাকে যে কমিয়ে দেয় যে জিনগুলো, সেটাকে যদি ট্রান্সফার করা যায় বা এখন যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষকে সারা জীবন একইভাবে অবিকৃত অবস্থায় বাঁচিয়ে রাখা সম্ভব। যদিও সেটা গবেষণা স্তরে আছে, তবে সম্ভব। কেন সম্ভব? এই মহান ব্যক্তির জন্য, মেন্ডেলের জন্য। আজকে আমরা পলিপ্লয়েডি জিনিস খাচ্ছি, বিটি বেগুন, বিটি ক্রপ, গোল্ডেন রাইস, তাহলে চাইলেই আমরা কোনো খাদ্যের গুণাগুণ বাড়াতে পারি, ঠিক আছে, কার মধ্যে ভিটামিন বাড়াতে পারি, প্রোটিন বাড়াতে পারি, বিভিন্ন পুষ্টি উপাদান বাড়াতে পারি। তাহলে এই সমস্ত উপাদানগুলো বাড়াতে পারি কার জন্য? এই জেনেটিক্সের জন্য, এই মেন্ডেলের জন্য। সো এই হচ্ছে আমাদের মেন্ডেল। যদি মেন্ডেলকে সেই সময় গুরুত্ব দেওয়া হতো যখন মেন্ডেলের থিসিস পেপার প্রকাশিত হয়েছিল, তখনই যদি মেন্ডেলকে গুরুত্ব দেওয়া হতো, হয়তো আজকে আমরা আরো একটা বেটার পজিশনে থাকতে পারতাম। কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্য, তাই তো, যেটা সেই সময় ওনাকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু যখন ওনাকে খোঁজা হলো, তখন কিন্তু উনি আর আমাদের মধ্যে ছিলেন না। এটা আমাদের দুর্ভাগ্য। তো
তো যাই হোক, আমরা ওই বিষয়গুলোকে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। সো এইটা হচ্ছে হিস্ট্রি অফ গেবর্ট জোহান মেন্ডেল। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্যার এগুলো তো আমাদের সিলেবাসে এখানে বলছেন কেন? বলছি এই কারণে, সেটা হচ্ছে যে আমরা শুধু সিলেবাসটাই পড়ে যাই, সিলেবাসের বাইরেও অনেক কিছু জিনিস থাকে। সেই জিনিসগুলোই আমি তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মানে ডিটেলসে আলোচনা করতে চাই। সো আমি সেই জন্যই তোমাদেরকে ডিটেলসেই মেন্ডেলের জীবনীটা বললাম। তো চলো আমাদের পরের টপিক আমাদের কি আছে সেটা একটু দেখে নিই। তাহলে দেখো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে দুটো জীব আম গাছ থেকে আম গাছই কেন হয়, বা জাম গাছ থেকে জাম গাছই কেন হয়, মানুষ থেকে মানুষই কেন হয়, বাঘ থেকে কেন বাঘের জন্মই হয়, তাহলে নিশ্চয়ই এই বিষয়টা বা কারণটা বোঝা গেছে। কারণ এটা হচ্ছে বংশগতি, তাহলে বংশগত বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে বলেই কিন্তু এই ঘটনা ঘটছে। এবার আমরা চলে যাব, সেটা হচ্ছে যে মানুষ, আমরা তো সবাই মানুষ, ওই তুমি আর আমি তো একই রকম দেখতে হলাম না, গঠনগতভাবে এক হলেও তাহলে বৈশিষ্ট্য দিক থেকে কিছু পার্থক্য আমাদের মধ্যে থাকলো। তাহলে এই যে পার্থক্যটা, এইটাকে বলা হয় ভেদ বা প্রকরণ। তাহলে এটা কি বলা হচ্ছে? ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন, প্রকরণ বা ভেরিয়েশন। ঠিক আছে, তাহলে ভেদ বা প্রকরণ কি না, এই পৃথিবীতে দুটো জীব কখনোই হুবহু অবিকল একই রকম হতে পারে না। তাহলে দুটো জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে। তাহলে এই যে দুটো জীবের মধ্যে পার্থক্য থাকা, সেটা কি বলা হচ্ছে? ভেদ বা প্রকরণ। এমনকি একই মায়ের দুটো যদি যমজ সন্তান হয়ে থাকে, আইডেন্টিক্যাল টুইন আমরা যেটা বলি, তারও কিন্তু একই রকম হয় না। ওই 99.9% মিল থাকলেও 0.1% কিন্তু পার্থক্য থাকবে, হুবহু অবিকল একই রকম হতে পারে না, কিছু না কিছু পার্থক্য থাকবেই থাকবে। তাহলে এটা কি বলা হচ্ছে? ভেদ। এবার ভেদের কারণ কি না, সেটা পরিবেশগত জনিত কারণ হতে পারে। তাহলে ভেদের কারণ সেটা পরিবেশগত কারণ হতে পারে, কোন পরিবেশে বসবাস করে, পরিবেশগত কারণ। আর একটা আমি বলতে পারি কি, জিনগত কারণ, জিনগত কারণ। তাহলে দুটো কারণ আমি এখানে উল্লেখ করলাম। তাহলে পরিবেশগত কারণ কি, যে পরিবেশে থাকবে সেই পরিবেশের উপর ডিপেন্ড করে তার বৈশিষ্ট্য ঠিক হবে। যেমন আমরা যদি দেখি, যারা ঠান্ডা দেশের অঞ্চলে থাকে, ইউরোপিয়ান কান্ট্রিতে যারা থাকে, তাদের টেম্পারেচার কম থাকলে তাদের কি গাত্র বর্ণটা, মেলানিন সঞ্চয় কম হয়, ফলে গায়ের বর্ণটা কি হয় না, গায়ের বর্ণটা সাদা হয়। অন্যদিকে আবার যারা আফ্রিকান, তাহলে আফ্রিকান কান্ট্রিগুলো যারা থাকে, তাদের মেলানিন সঞ্চয় বেশি হয়, কারণ সূর্যরশ্মি লম্বাভাবে পড়ে। মেলানিন সঞ্চয় বেশি হওয়ার জন্য গায়ের বর্ণটা কি হয়, কালচে হয়। তাহলে দেখো গঠনগত পার্থক্য, তাহলে পরিবেশগত কারণে কি হলো, তাহলে একটা গঠনগত পার্থক্য একটা তৈরি হয়ে গেল। তাহলে এটাই ভেদ। একইভাবে পার্বত্য অঞ্চলের মানুষগুলো বেশি কষ্ট সহিষ্ণু হয় এবং তারা লম্বার দিক থেকে একটু ছোট, মানে বেটে সাইজের হয়। অন্যদিকে সমতল ভূমির মানুষেরা তোমার কি হচ্ছে, লম্বাটে হয় এবং অলস বা কর্মবিমুখ হয়। তাহলে এটাও একটা পরিবেশগত কারণে তাদের মধ্যে ভেদ বা ভেরিয়েশন তৈরি হলো। এবং বিভিন্ন কারণে, পরিবেশগত কারণে বা জিনগত কারণে, জিনের গঠনের বিন্যাস, আমি তুমি, তোমারও 46 ক্রোমোজোম, আমারও 46 ক্রোমোজোম, তোমারও দেহের মধ্যে 30,000 ক্রোমোজোম আছে, আমারও দেহের মধ্যে 30,000 ক্রোমোজোম আছে। তাহলে সংখ্যাটা একই হলেও তাদের বৈশিষ্ট্য তো একই নাও হতে পারে। সাপোজ আমি কি বলতে চাই, কি ভাবে বলতে চলে, আমার কাছেও দুটো জামা আছে, তোমার কাছেও দুটো জামা আছে, তোমার জামা আমার জামার সঙ্গে মিল নাও হতে পারে, সংখ্যাটা একই হতে পারে, তাই নয় কি? তোমার জামার মাপ এক, আমার জামার মাপ এক, জামার সংখ্যাটা এক, তাহলে তেমনি জিনের সংখ্যাটা এক, কিন্তু জিনের গঠনগুলো তো এক নাও হতে পারে। সো সেই কারণে জিনগত একটা কারণ বা জিনগত একটা পরিবর্তন দেখা দিতে পারে বা দেখা দেয়। এবং এই জিনগত কারণে এবং পরিবেশগত কারণে দুটি জীব কখনো একই রকম হয় না। এটা কি বলা হয়? ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন। আর একটা কারণে ভেরিয়েশন সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি বা মিউটেশন। সেটা হচ্ছে the certain change of chromosome, certain change of chromosome বা ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন, ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন। ক্রোমোজোমের এই আকস্মিক পরিবর্তন, সেটা কি বলা হচ্ছে? কি মিউটেশন। তাহলে সেই কারণে বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টর বা বিভিন্ন বাহ্যিক ফ্যাক্টরের কারণে, বা বাহ্যিক কেন অভ্যন্তরীণ ফ্যাক্টরও হতে পারে অনেক সময়,
তাহলে বিভিন্ন ফ্যাক্টরের কারণে বা বিভিন্ন উপাদানের কারণে যদি ক্রোমোসোমের মধ্যে আকস্মিক বা হঠাৎ করে কোনো পরিবর্তন দেখা যায়, সেটাই হচ্ছে মিউটেশন। সাপোজ মনে করো আজকে তুমি রাত্রিবেলা যখন শুলে তখন দেখা গেল তোমার মাথার চুলগুলো সব কালো হচ্ছে, কিন্তু কাল সকালবেলা চুল পাকতে শুরু করেছে। দ্যাট ইজ দ্য হঠাৎ কোনো চেঞ্জ হয়েছে। তাহলে চুলের কালারের বা পিগমেন্টেশনের জন্য দায়ী যে জিনটা ছিল, সেই জিনের মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে বা সেই ডিএনএর বা সেই ক্রোমোসোমের মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে, তার ফলে একটা আকস্মিক পরিবর্তন দেখা দিয়েছে। যদিও এই পরিবর্তনটা অনেক আগে থেকেই চলছিল, কিন্তু ফোকাস পায়নি। তাহলে ফোকাস পেল হঠাৎ করে, তাহলে এই আকস্মিক পরিবর্তনটাকে বলা হচ্ছে কি মিউটেশন। তাহলে মিউটেশন যদি সংজ্ঞা আকারে একবারে বলা যায়, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের সংগঠনে জিনগত আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতি উৎপন্ন হতে পারে। তাহলে সাপোজ তোমার মাথায় দেখা গেল দুটো সিং গজিয়ে গেল, সিং গজিয়ে তুমি একটা নতুন প্রজাতি হয়ে গেলে, হতেই পারে তো, ঠিক আছে, জাস্ট ফর জোক। তো সেখান থেকে ক্রোমোসোমের যে আকস্মিক পরিবর্তন ফলে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। তাহলে এটা কি বলা হচ্ছে মিউটেশন। এবং যারা হচ্ছে মিউটেশনের জন্য হেল্প করে বা মিউটেশনে সাহায্য করে, তাদের বলা হয় মিউটাজেনিক এজেন্ট। মিউটাজেনিক এজেন্ট। তাহলে কে কে হতে পারে মিউটাজেনিক এজেন্ট? কারা মিউটেশনের জন্য দায়ী? তাহলে মিউটেশনের জন্য দায়ী যারা হচ্ছে, তারা হচ্ছে তোমার এক্স রে, এক্স রশ্মি, কসমিক রে, কসমিক রে বা কসমিক রশ্মি, ইউভি রে, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ, কেমিক্যালস এক্সেট্রা, সানলাইট, এরকম অনেকেই আছে কিন্তু। সো তারা কি মিউটেশন ঘটাতে পারে। এবার তাহলে এদের বলা হচ্ছে মিউটাজেনিক এজেন্ট। এই মিউটেশন বা পরিব্যক্তি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন ফাদার অফ মিউটেশন বলা হয়, ফাদার অফ মিউটেশন বলা হচ্ছে বিজ্ঞানী হুগো দা ভ্রিস। হুগো দা ভ্রিস, ঠিক আছে, এনাকে বলা হয় হুগো দা ভ্রিস, ফাদার অফ মিউটেশন বা মিউটেশন তত্ত্বের জনক বলা হয়। তাহলে এই হচ্ছে তোমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। এবার এখান থেকে আমি যে ভেদ বা প্রকরণ বললাম, তো এক্সাম্পল বলি, কিছু এক্সাম্পল বলি, এগুলো ডেফিনেশন করবে। পরিব্যক্তি কাকে বলে, পরিব্যক্তির জনক, মিউটাজেনিক এজেন্ট কি, যেগুলো বলছি এর বাইরে একটা লাইনে পড়ার দরকার নেই, ঠিক আছে। প্রকরণ কাকে বলে, প্রকরণের উদাহরণ, ঠিক আছে। প্রকরণের উদাহরণ দুটো, সেটা হচ্ছে মানুষের জীবের পরিবর্তন বা জীবের গঠন। জীবের গঠন, জীবের গঠন তোমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্বাভাবিক জীব, জীব, আর একটা হচ্ছে রোলিং জীব। তাহলে এখান থেকে জীবের গঠনে যদি আমি বলি, দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক জীব, স্বাভাবিক জীব, আর একটা হচ্ছে রোলিং জীব, রোলিং জীব। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কানের লতি, ঠিক আছে, কানের লতির পরিবর্তন, এটা হচ্ছে প্রকরণের উদাহরণ। কানের লতি, কানের লতি বিষয়টা কিরকম, একটা হচ্ছে যুক্ত লতি আর একটা হচ্ছে মুক্ত লতি, ঠিক আছে, যেগুলো শর্ট কোশ্চেন পড়ে। একটা হচ্ছে যুক্ত লতি আর দুই নম্বর হচ্ছে তোমার কি মুক্ত লতি। আমি বিষয়গুলো দেখাই। সেটা হচ্ছে স্বাভাবিক জীব এবং রোলিং জীব যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যাদের কি হয়, এগুলো প্রকরণের উদাহরণ। এই প্রকরণের জন্য কিছু মানুষ আছে যাদের জীব যদি বের করতে বলা হয়, তারা সহজে কি করতে পারে, জীবটা বের করে দিতে পারে। যেমন দেখো, স্বাভাবিক, আমি একটা এক্সপেরিমেন্ট দেখাই। আমি যখন জীবটা বের করছি, তখন জীবটা স্বাভাবিক অবস্থায় বেরিয়ে আসছে। আবার কিছু মানুষ আছে যারা কি করতে পারে, আমার জীবটা হচ্ছে স্বাভাবিক জীব, আবার কিছু মানুষ আছে যাদের যদি সোজা করে জীব বের করতে বলা হয়, তাহলে তারা কি করে, লাইক এইরকম। খারাপভাবে নিও না, আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আমি অঙ্গভঙ্গি করে দেখালাম। সো এটা হচ্ছে কি রোলিং জীব। তাহলে প্রথম অবস্থাটা আমি যেটা দেখিয়েছিলাম, প্রথম অবস্থাটা কি ছিল, আমার স্বাভাবিক জীব, কারণ জীবটা আমার স্বাভাবিক অবস্থায় আসছিল। আর শেষের অবস্থা যেটা দেখলাম, সেটা হচ্ছে রোলিং জীব। তাহলে এই রোলিং জীব এবং স্বাভাবিক জীব, এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে বিভিন্ন জিন দ্বারা। তাহলে এগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এগুলো প্রকরণের উদাহরণ। আচ্ছা, এবার হচ্ছে স্বাভাবিক জীবটা হচ্ছে তোমার প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর রোলিং জীবটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন জিন দ্বারা প্রকাশিত হচ্ছে। তাহলে এখান থেকে কানের লতি, এবার দেখো কানের লতি, আমাদের কানের লতি আছে, আমরা দেখতে পাচ্ছি তো। তাহলে এটা হচ্ছে আমাদের কানের লতি। এবার আমার ক্ষেত্রে তোমরা যদি দেখো, তাহলে আমার ক্ষেত্রে লতি দেখো নিচের দিকটা কি আছে, ওপেন। তাহলে এইটাকে বলো মুক্ত লতি, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, মুক্ত লতি। আবার অনেকের ক্ষেত্রে থাকে এই লতিটা এখানে শুধু জুড়ে থাকে, ফলে এই যে স্পেসটা, এই যে ফাঁকা স্পেসটা, এতটা ফাঁকা স্পেস তুমি পাচ্ছ, এই স্পেসটা কিন্তু থাকে না। সো এটা জুড়ে থাকে, তাই এটাকে তখন বলবো যুক্ত লতি।
ঠিক আছে, তাহলে মুক্তলতি এবং যুক্তলতি কিন্তু শর্ট কোশ্চেন পড়ে। মুক্তলতি কোন জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা হচ্ছে প্রকট, আর যুক্তলতি হচ্ছে প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এগুলো সবই হচ্ছে প্রকরণের উদাহরণ। তাহলে প্রকরণের উদাহরণ এগুলো চলে গেল। এখান থেকে শর্ট কোশ্চেন এগুলো কোন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, শর্ট কোশ্চেন। মুক্তলতি যুক্তলতির প্রকরণের উদাহরণ দাও, সেটা হচ্ছে জীবের গঠন, মুখ কানের লতি, এগুলো সবই প্রকরণের উদাহরণ, এক্সাম্পল অফ ভেরিয়েশন। এবার যেটা চলে আসি সেটা হচ্ছে তোমার মিউটেশনটা। আর একটু জাস্ট আমি বলে দিই, মিউটেশনটা যদি একটু বলি, সেটা হচ্ছে মিউটেশন তত্ত্বের জনক তো দেখলাম, এবং মিউটেশন দুই ধরনের হয়, যেহেতু বলছি তাহলে একটু ভালো করেই বলি। মিউটেশন দুই ধরনের হয়, সেটা হচ্ছে তোমার টাইপস অফ মিউটেশন। তাহলে এখান থেকে আমি যদি দেখি টাইপস অফ মিউটেশন, সেটা হচ্ছে মিউটেশনকে যদি ভাগ করি, মিউটেশনকে আমরা যদি ভাগ করি, মিউটেশন দু ধরনের পাচ্ছি। একটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, আর একটা হচ্ছে জিন মিউটেশন। জিন মিউটেশন, যেহেতু ক্রোমোজোমে একটি নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, তাই এটাকে পয়েন্ট মিউটেশনও বলা হয়, পয়েন্ট মিউটেশনও বলা হচ্ছে। তাহলে জিন মিউটেশন আর পয়েন্ট মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনের আবার বিভিন্ন টাইপস আছে, এবং সেখানে আছে কি ডিলিশন, ডুপ্লিকেশন, ডিলিশন, ডিলিশন, দুই নম্বর হচ্ছে ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন, তিন নম্বর হচ্ছে তোমার ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন, ঠিক আছে, ইনভার্সন। তাহলে বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, ইনভার্সন, ইনভার্সন, তাহলে বিভিন্ন টাইপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডিলিশন, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন, ইনভার্সন, ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের মধ্যে যদি ক্রোমোজোমে চেঞ্জ ঘটে তখন হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, আর জিনের মধ্যে যদি চেঞ্জ ঘটে সেটা হচ্ছে জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন। তাহলে বিভিন্ন ধরনের এই মিউটেশনাল জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা খুব সহজেই মিউটেশনগুলো বলতে পারবো। আমি আর যাচ্ছি না ডিলিশন ডুপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত ছিল চেঞ্জ হওয়া মানে, মিউটেশন হওয়া মানে কিন্তু নতুন একটা পরিবর্তন কিন্তু আসবে বা নতুন ক্যারেক্টার সৃষ্টি হবে। সো আমি আজকে প্রথম যে ক্লাসটা তোমাদের আজকে যে ক্লাসটা নিলাম, ঠিক আছে, সেই ক্লাসটার এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল। এটা ছিল শুধুমাত্র ইন্ট্রোডাকশন, এবং সেখান থেকে অনেকগুলো কোশ্চেন আমরা পেয়েছি। বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়, মিউটেশন কি, মিউটেশন তত্ত্বের জনক কি, প্রকরণ কি, প্রকরণের উদাহরণ দাও, মুক্ত কানের লতির জন্য দায়ী জিনটির নাম কি, যুক্ত কানের লতির জন্য দায়ী জিনটির নাম কি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি বলে মিউটেশন কয় প্রকার কি কি। তাহলে এই সমস্ত বিষয়গুলো, যেটা অনেকগুলো কিন্তু কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, তবে মেনলি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আর তোমরা অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের ক্লাসে।